যে যারা কুম্ভে গেছেন তার কাছে পৃথিবীতে কোনো সমুদ্র মনে হবে না। হাতে গোনা কয়েকদিন তারপরেই যে মহাকুম্ভের আয়োজন ১৪৪ বৎসর পর হচ্ছে এমনভাবে যেটা প্রচার হয়েছে সেটা সমাপ্তি হতে চলেছে। ৪৫ দিনের যে মহাকুম্ভের মেলা সেটা সমাপ্তি হবে। শেষ পর্যায়ের প্রস্তুতি এবং বিগত দিনে যে পুণ্য স্নানগুলি গিয়েছে সে বিষয়ে কি বলতে চাইবেন? কারণ আপনিও গিয়েছিলেন সেখানে। দেখো, প্রথমেই বলতে চাই যে এই যে মহাকুম্ভ, কুম্ভ না মহাকুম্ভ, এটা আবার ১৪৪ বছর পরে আসবে। তো সে বিষয় নিয়ে অনেক আলোচনা আছে, তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে বক্তব্য থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দুটি বিষয় আছে যে একটি স্নান, একটা মানে আধ্যাত্মিক চিন্তা চেতনা থেকে যে একটা ডুবের জন্য, একটা মানে একটা ডুব দেওয়ার জন্য জলের মধ্যে আহ সারা বিশ্ব থেকে মানুষ আসছে, সারা বিশ্ব থেকে, যেখানে সনাতন ধর্মের লোকজন আছেন বা অন্য ধর্মাবলম্বীরা আছে, অনেক কিছুর মধ্য দিয়েও তারা কিন্তু আমরা দেখছি বিপরীত ধর্মের লোকজনরা গিয়ে এখানে স্নান করছেন, ডুব দিচ্ছেন। এই যে মিলন মেলা, বিশাল মেলা, আমরা একটা কথা বলি যে যারা কুম্ভে গেছেন তার কাছে পৃথিবীতে কোনো সমুদ্র মনে হবে না। সবচেয়ে বড় একটা জায়গা এখানে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করা যায় এবং এটা জীবনের জন্য খুবই আবশ্যক আমরা মনে করি। শুধুমাত্র একটা ডুব দেওয়া বা ডুব দিলে পূর্ণ স্নান হবে, পূর্ণ পাপ পূর্ণ মোচন হবে কি হবে না সেই নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। কিন্তু যেহেতু আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, এটা আমাদের ধর্ম, এই বিশ্বাসটা আমাদের মধ্যে জেগে থাকুক এবং এই বিশ্বাসের টানে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছে একটা জায়গাতে, ৬০ কোটি মানুষ এক জায়গাতে জড়ো হওয়া, এটা এই যাবৎকালে পৃথিবীর ইতিহাসে কখনো হয়েছে কিনা এটা আমাদের জানা নেই। এটা আমাদের ভারতবর্ষ হয়েছে এবং এটা আমরা চোখে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পেরেছি, সেটা সাক্ষী আমরা ছিলাম। এটা মনে হচ্ছে যে এই জীবন যে আমরা মানব রূপে জন্মগ্রহণ করেছি, এই যে একটা জায়গাতে আমরা থাকতে পেরেছি, একটা জীবনে একটা কিছু উপলব্ধি করতে পেরেছি, সেখানে গিয়ে যে আসলে এত বড় একটা আয়োজন করা, এত কোটি কোটি মানুষ একটা স্নানের জন্য, একটা বিশ্বাসের জায়গাতে টানে মানুষ জড়ো হতে পারে, এটা একমাত্র ভারতবর্ষের জন্যই সম্ভব। এই যে একটা বৈচিত্র্য, ভারতবর্ষ বৈচিত্র্য, এই বৈচিত্র্যের একটা বহিঃপ্রকাশ এবং মানুষের মধ্যে যে বিশ্বাস, এই বিশ্বাসটা চিরস্থায়ী হোক, মানুষ আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ থাকুক, এটাই চাই। এবং এই মহাকুম্ভে গিয়ে উপস্থিত থাকতে পেরে এটাই উপলব্ধি করতে পেরেছি যে কত রঙের মানুষ, কত ধ্যান ধারণার মানুষ এক জায়গায় এসে এখানে মানুষ যেন একটা মহামানবের একটা যে মিলন স্থান করে ভারতকে, এটা প্রকৃত এই প্রয়াগরাজে গিয়ে আমরা দেখতে পেরেছি। এবং একটা কথা বলবো উৎপল, যে গোমতী এক্সপ্রেসে তুমি গিয়ে ওখানে নিউজ কভার করেছো, আমরা করেছি। একটা জিনিস হচ্ছে, দেখো আমরা বলবো একটা গান, একটা প্রমোশন, দেখো উত্তরপ্রদেশ সরকার যেটা করেছে, প্রথম যে এই যে গানটা দিয়েছে, এই গানটা যে প্রথম যে ভূখণ্ডে একটা যে এই যে সঙ্গম স্থল দিয়ে যেটা গান তৈরি করা হয়েছে, কি ছোট্ট একটা লাইন, সারা মনে হয়েছে যে মানুষকে এই গানটা টানে এখানে গিয়ে, মানে যারা যেতে চায়নি তারাও যখন গানটা শুনতো সোশ্যাল মিডিয়াতে, তারা কখন যাবে, কখন সেখানে যে উপস্থিত হবে, সেই সাক্ষী হবে, এর জন্য কিন্তু উঠা বলা হয়। এটা কিন্তু আমরা দেখলাম এবং এটার একটা অবদান আছে যে উত্তরপ্রদেশ সরকার যেটা করেছে, যে মানুষের কাছে পৌঁছে দিয়েছে সারা বিশ্বের কাছে, এটা কিন্তু এটা কিন্তু বলতে পারি যে আমরা এখানে একটা কিন্তু অবদান পছন্দ রয়েছে উত্তরপ্রদেশ সরকারের এবং যোগী সরকারের। উত্তর একদম আগামী ২৬ তারিখ একদম সমাপ্তি স্নান বলা যায় যে ওই দিনই এই মহাকুম্ভের সমাপ্তি দিন। তার জন্য অবশ্যই প্রস্তুতি নিয়েছে সেখানকার সরকার। কারণ আমরা দেখেছি গত ২৯ তারিখের যে শাহী স্নান নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, তার পরবর্তী সময়ে যে একটা বড় স্নান, সব থেকে বড় স্নান যেটা বলা যায় যে শিব চতুর্দশীর যে স্নান আগামী ২৬ তারিখ হতে যাচ্ছে, সেই নিয়ে কি প্রস্তুতি রয়েছে, কিছু কি জানা গিয়েছে? দেখো, ২৬ তারিখ যেহেতু শেষ স্নান হচ্ছে শিবরাত্রির স্নানটা, এটা কিন্তু একটা শিবরাত্রির স্নানটা কিন্তু গুরুত্বপূর্ণ। এমনিতেও আমাদের কাছে অনেকেই শিবরাত্রি স্নান বা শিব চতুর্দশী করা বা শিবের জন্য আরাধনা করা, এবং এটা এখানে আমরা দেখছি যে যেখানে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, আমরা কয়েকদিন ধরে দেখছি যে এই জায়গাগুলিতেও বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং সারা ভারতবর্ষে কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই নিরিখে কিন্তু প্রয়াগরাজে শিবরাত্রি স্নান এটা সর্বশেষ শাহী স্নানের জায়গাতে যাচ্ছে। আমি জানি না এটা কি শাহী স্নান হিসেবে ধরা হবে কিনা, এটা নিয়ে অনেকটা বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ২৬ তারিখ যেহেতু শেষ দিন, এখানে কিন্তু মানুষের ভিড় প্রচন্ড রয়েছে এবং সরকার চাইছে, আমরা যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি ওখানে লোকজনের সাথে কথা বলে, যে তারা চাইছে শেষ ভালো তো সব ভালো, শেষ সময়টা যেন ভালোভাবে কাটে, পুলিশ প্রশাসনকে আরো বেশি দুরূহ হওয়ার জন্য এবং শেষ চেষ্টাটা করা যে যেহেতু মানুষ ওই দিনে ভিড় আরো বেশি জমাবে, কোনো প্রকার দুর্ঘটনা যেন না হয়। আর এই ধরনের দুর্ঘটনা কেউ কোনোভাবে ঘটুক এটা কেউ চায় না, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি কুম্ভের মধ্যে প্রচুর দুর্ঘটনা ঘটেছে, ব্রিজ ভেঙে পড়েছে, পদপিষ্ট হয়েছে। তো এবারও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু এই ৬০ কোটি লোকের জমায়েত যেখানে হয়েছে, এই ঘটনাটা আমরা প্রত্যাশা করি না আগামী দিনে ঘটুক, এই জন্য আমরা কিছু চাই না। কিন্তু যা ঘটে গেছে এটাকে শেয়ার করার কোনো জায়গা নেই। এটাকে এই অভিজ্ঞতা থেকে আগামী এই কয়েকদিন বাকি রয়ে গেছে এবং এন্ড ওয়েল ইজ এভরিথিং ওয়েল, এই কথাটার দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা বলবো শেষ ভালো সব ভালো এবং শেষটা ভালো হবে এবং সরকার এদিকে গুরুত্ব দিচ্ছে। এবং যারা যাবেন
শেষ স্নানে, তারা জন্য আমরা এখান থেকে বারবারই বলি যে অন্তত পক্ষে যে ভিড় পতঙ্গ যখন ঘটে সেটাকে অ্যাভয়েড করে কিভাবে কিভাবে মানে এই ভিড়টাকে এড়িয়ে গিয়ে তার যে উদ্দেশ্য স্নান করা এটাকে সাধন করা যায় সেটা করলেই অনেক বেটার। আমরা দেখি কি সবাই একদিকে স্রোতে গিয়ে এক জায়গায় জমা হয়ে যায় হঠাৎ করে, যার জন্য দুর্ঘটনা কিন্তু সম্ভাবনা ঘটে যায়। এবং এখানে পুলিশ প্রশাসন কিন্তু এখন এই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু এখন দুরুস্ত রয়েছে, এতটুকু কিন্তু বলতে পারি উৎপল। একদম পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় জমায়েত এই ৪৫ দিন ধরে হয়েছে ভারতবর্ষের ভূখণ্ডে, এবং উত্তরপ্রদেশের সরকার একটা এস্টিমেট করেছিল যে ৫০ কোটি মানুষের সমাগম হবে, কিন্তু গত ২২ তারিখের যে সেন্সার বা যেটা রিপোর্ট সরকার কিংবা যে পাবলিক সংস্থাগুলি তারা বলে দিয়েছে ৬০ কোটির মানুষ সমাগম হয়ে গেছে, এবং আরো রয়েছে ২৬ তারিখের শাহী স্নান। তো বলা যায় কি মানুষের মধ্যে, ভারতের মানুষের মধ্যে এবং পৃথিবীর মানুষের যারা সনাতনী বিশ্বাসী তাদের মধ্যে ধর্ম নিয়ে আরো বেশি চেতনা হয়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? চেতনা হয়েছে এবং মানুষের মধ্যে দেখো এই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা অবদান কিন্তু রয়েছে আমাদের প্রতিবেশী বাংলাদেশের। সাম্প্রতিককালে বাংলাদেশ যে ঘটনা, এই ঘটনার উপর আমাদের দেশের মানুষজন অনেকটাই সচেতন হয়ে গেছে যে আসলে নিজ ধর্মকে ভালোবাসা আর নিজ ধর্ম অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়া, সেই সঙ্গে নিজ ধর্মকে ভালোবাসা শ্রদ্ধা করা। এবং এই কুম্ভ, উত্তরপ্রদেশ সরকারি কুম্ভের মাধ্যমে বলা যায় নতুনভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছে, জাগরণ সৃষ্টি করেছে। এবং এক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানানো যায়, কারণ দেখো আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে বলা হয় উত্তর পূর্বাঞ্চলের পূর্বোত্তরে সবচেয়ে বড় একটা কুম্ভ মেলা বলা হয়। এখানে দুদিনের মেলা হয়, এই দুদিনের মেলাটাকে সামাল দিতে গেলেও প্রশাসন হিমশিম খায়। সেখানে ৪৫ দিনের একটা এত বড় কর্মযোগকে সামাল দেওয়া এটা তাত্ত্বিকানি কথা না, দূর থেকে সমালোচনা করা যেতে পারে, কিন্তু সমালোচনা মাঝখানেও তুমি যদি প্রশংসা করতে হয় তাহলে কাছে যেতে হবে। আর যারা কাছে গেছেন তারা প্রত্যেকে প্রশংসা করছেন যে ব্যবস্থাপনা ততটা খারাপ ছিল না যতটা বলা হচ্ছে। এবং আমরা এখানে সাক্ষী ছিলাম যে এত কোটি কোটি মানুষের মিলন মানে এই যে আগমন, এটাকে ব্যবস্থা করা এটা কিন্তু মুখের কথা না, এটা উত্তরপ্রদেশ সরকার করিয়ে দেখিয়েছে। এবং উত্তরপ্রদেশের মতো একটা রাজ্য, বৃহৎ রাজ্য, এই জন্য এটা সম্ভব হয়েছে। এবং এখানে পুলিশ প্রশাসন কিন্তু দারুণভাবে কাজ করছে এবং এটা ইতিহাস সৃষ্টি করেছে বলবো। এটা আগামী দিন যুগ যুগ পর্যন্ত কিন্তু এটা মনে রাখবে। এবং যারা কুম্ভে স্নান করেছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা একটা ঘটনা যে আমাদের পূর্বপুরুষরা সেই মহাকুম্ভ যেটা এতদিন পরে আসবে ১৪৪ বছর পর, সেখানে ডুব দিয়ে আমাদের যে সনাতন ধর্ম যে মিলন মেলা সেটা সাক্ষী হতে পেরেছিল। শুনবো আরেকটা বিষয়, যোগী সরকারের যে টাকা ইনভেস্ট করেছে কুম্ভ মেলা নিয়ে তার কয়েকশো গুণ অলরেডি উঠে গিয়েছে। তো সেই যে ইকোনমি, উত্তরপ্রদেশের ইকোনমি, সেটা কি পুরো ভারতবর্ষের জন্য একটা মানে আগামী দিনে লাভজনক হবে, কি বলছেন? ভারতবর্ষের জন্য লাভজনক হবে, কারণ দেখো এখানে বলা হয়েছে যে ১,৫০০ কোটি টাকা খরচ করা হয়েছে, ৩ লক্ষ কোটি টাকার বিজনেস হয়েছে। মানে তুমি ১.৫ টাকা খরচ করে তুমি ৩০০ টাকা বা ৩,০০০ টাকা তুমি রোজগার করেছো। এটা বোঝাই যাচ্ছে যে উত্তরপ্রদেশের এই কুম্ভ মেলার পরবর্তীতে উত্তরপ্রদেশের যে ফিনান্সিয়াল যে বিষয়টা জিডিপি সেখানে তত্তর করে বাড়বে, বা এটা ইতিমধ্যে এটার প্রভাব পড়ে গেছে। এবং দেখো যে বিমানগুলিতে আমরা দেখতাম উত্তর পরে ৩০টা-৪০টা করে আসন খালি থাকতো, সেখানে সেই বিমানে আসন খালি নেই, ট্রেন খালি নেই। আমার মনে হয়েছে রাজ্য সরকার যদি বা ভারত সরকার যদি এটা আগে থেকে পরিকল্পনা নিত যে কুম্ভ উপলক্ষে 10টা নতুন করে ট্রেন তৈরি করা, এই ট্রেনগুলি শুধু প্রয়াগরাজ যাবে, এটাও অনেক বেশি লাভজনক হতে পারত। তবে আমরা এটা বলতে পারি যে এখানে ভারতীয় রেলের রোজগার হয়েছে, ভারতীয় বিমান যেখান থেকে তোমার জিএসটি, ট্যাক্স, এসজিএসটি এগুলো সব সরকারের করে গেছে এবং শুধু উত্তরপ্রদেশ সরকার লাভবান হয়নি, ভারতের ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রভাব বিস্তার করেছে। এত লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে এসেছে, তারা এসে সেই অর্থটা আমরা দেশে খরচ করেছে। এখানে রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, টোটোওয়ালা, চাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু এর কিন্তু একটা সুফল পেয়েছে বলে আমরা মনে করি উৎপল।